প্রিয় ভিউয়ার্স, আজ আমরা কাকাবাবু সমগ্রর সুনীল গঙ্গোপাধ্যায় লিখিত একটি দারুণ গল্প পাঠ করব। গল্পটির নাম ভয়ঙ্কর সুন্দর। কাকাবাবু সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কালজয়ী লেখনী। ভয়ঙ্কর সুন্দর গল্পটি রহস্য ঘেরা, চমকপ্রদ বাংলা সাহিত্যের অনবদ্য সৃষ্টি। লিদার নদীর তীরে আর সবাই পাহাড়ে গিয়ে কত আনন্দ করে। আমাকে সারাদিন বসে থাকতে হয়, গজ ফিতে নিয়ে পাথর মাপতে হয়। ফিতে একটা দিক ধরে থাকেন কাকাবাবু, আর একটা দিক ধরে টানতে টানতে আমি নিয়ে যাই যতক্ষণ না ফুরোয়। আজ সকাল থেকে একটুও কুয়াশা নেই, ঝকঝক করছে আকাশ, পাহাড়গুলো মাথায় বরফ, রোদ্দুর লেগে চোখ ঝলসে যায়। ঠিক মনে হয় যেন সোনার মুকুট পরে আছে। যখন রোদ্দুর থাকে না তখন মনে হয় পাহাড় চূড়ায় কত কত আইসক্রিম, যত ইচ্ছে খাও, কোনো দিনও ফুরাবে না। আমার ডাকনাম সন্তু, ভালো নাম সুনন্দ রায় চৌধুরী। আমি বালিগঞ্জের তীর্থবতী ইনস্টিটিউশনের ক্লাস 8-এ পড়ি। আমার একটা কুকুর আছে, তার ডাকনাম রকু। ওর ভালো নামও অবশ্য আছে একটা, ওর ভালো নাম রকুকু। আমার ছোটো মাসির বাড়িতে একটা পোষা বিড়াল আছে, আমি সেটার নাম রেখেছি লরাবি। আমি ওকে তেমন ভালোবাসি না, তাই ওর ডাক নাম নেই। আমার কুকুরটাকে সঙ্গে আনতে পারিনি বলে মাঝে মাঝে আমার মন খারাপ হয়। আমি গত বছর ফাইনাল পরীক্ষায় সেকেন্ড হয়েছি, কিন্তু স্পোর্টসে 4টে আইটেমে ফার্স্ট হয়েছিলাম। কাকাবাবু এই জন্য আমাকে খুব ভালোবাসেন আর চমৎকার বেড়াবার দিন। কিন্তু আজও সকালবেলা কাকাবাবু বললেন, চলো সন্তু, আজ সোনামার্গের দিকে যাওয়া যাক। ব্যাগ দুটোতে সব জিনিসপত্র ভরে নাও। আমি জিজ্ঞেস করলাম, কাকাবাবু, সোনামার্গে তো আগেও গিয়েছিলাম, আবার ওখানেই যাব? কাকাবাবু বললেন, হ্যাঁ, ওই জায়গাটাই বেশি ভালো, ওইখানে কাজ করতে হবে। আমি একটু মন খারাপ করে বললাম, কাকাবাবু, আমরা শ্রীনগর যাব না? কাকাবাবু চশমাটা মুছতে মুছতে উত্তর দিলেন, না না, শ্রীনগরে গিয়ে কি হবে? বাজে জায়গা, খালি জল আর জল, লোকজনের ভিড়। আজ 14 দিন হলো আমরা কাশ্মীরে এসেছি, কিন্তু এখনও শ্রীনগর দেখিনি। একথা কেউ বিশ্বাস করবে? আমাদের ক্লাসের ফার্স্ট বয় দীপঙ্কর, ওর বাড়ির সবার সঙ্গে গত বছর বেড়াতে এসেছিল কাশ্মীরে। দীপঙ্করের বাবা বলে রেখেছেন, ও পরীক্ষায় ফার্স্ট হলে ওকে প্রত্যেকবার ভালো ভালো জায়গায় বেড়াতে নিয়ে যাবেন। সেজন্যই তো 2 নম্বরের জন্য সেকেন্ড হয়েও আমার দুঃখ হয়নি। কাশ্মীর থেকে ফিরে দীপঙ্কর কত গল্প বলেছিল। ডাল হ্রদের উপর কত রকমের সুন্দর সুন্দর সাজানো বড় বড় নৌকা থাকে, ওখানে সেই নৌকাগুলোর নাম হাউস বোট। সেই হাউস বোটে থাকতে কি আরাম! রাত্রিবেলা যখন সব হাউস বোটে আলো জ্বলে ওঠে, তখন মনে হয় জলের উপর মায়াপুরী বসেছে। শিকারা নামে নতুন ছোট ছোট নৌকো ভাড়া পাওয়া যায়, তাইতে চড়ে যাওয়া যায় যেখানে ইচ্ছে সেখানে। মোগল গার্ডেন্স, চশমাশাহী, নেহেরু পার্ক, এই সব জায়গায় কি ভালো ভালো সব বাগান। দীপঙ্করের কাছে গল্প শুনে আমি ভেবেছিলাম যে শ্রীনগর বুঝি কাশ্মীর। এবার কাকাবাবু যখন কাশ্মীরে আসবার কথা বললেন, তখন কি আনন্দই না হয়েছিল আমার। কিন্তু এখনও আমার কাশ্মীরের কিছুই প্রায় দেখা হলো না। 14 দিন কেটে গেল। কাকাবাবুর কাছে শ্রীনগরের নাম বললেই উনি বলেন, ওখানে গিয়ে কি হবে, বাজে জায়গা, শুধু জল, জলের উপর তো আর ফিতে দিয়ে মাপা যায় না। তাই বোধহয় কাকাবাবুর পছন্দ না। সত্যি কথা বলতে কি, কেন যে কাকাবাবু ফিতে দিয়ে পাহাড় মাপছেন তা আমি বুঝতে পারি না। অবশ্য এই পহলগ্রাম জায়গাটা বেশ সুন্দর, কিন্তু যে জায়গাটা এখনও দেখিনি সেই জায়গাটাই কল্পনায় বেশি সুন্দর লাগে। পহলগ্রামে বরফ মাখা পাহাড়গুলো এত কাছে যে মনে হয় এক দৌড়ে চলে যাই। একটা ছোট্ট নদী
বয়ে গেছে পহলগ্রাম দিয়ে। ছোট হলেও নদীটা দারুণ স্রোত, আর জল কি ঠান্ডা। পহলগ্রামে অনেক দোকানপাট, অনেক হোটেল আছে। এখান থেকে তো তীর্থযাত্রীরা অমরনাথের দিকে যায়। অনেক সাহেব মেমেরও ভিড়। যারা আগে শ্রীনগরে ঘুরে পহলগ্রামে এসেছে তাদের মধ্যে অনেকেই বলে যে শ্রীনগরের থেকে পহলগ্রাম জায়গাটা নাকি বেশি সুন্দর। কিন্তু আমি তো শ্রীনগর দেখিনি, তাই আমার ঠিক বিশ্বাস হয় না। শ্রীনগরের মতন এখানে তো হাউস বোট নেই। আমরা কিন্তু এখানেও হোটেলে থাকি না, আমরা থাকি নদীর এপারে তাঁবুতে। এই তাঁবুতে থাকার ব্যাপারটা আমার খুব পছন্দ। দীপঙ্কররা শ্রীনগরে জলের উপর হাউস বোটে ছিল, কিন্তু ওরা তো তাঁবুতে থাকেনি। দমদমের ভিআইপি রোড দিয়ে যেতে যেতে কতদিন দেখেছি মাটির মধ্যে সৈন্যরা তাঁবু খাটিয়ে আছে। আমারও খুব শখ হয় তাঁবুতে থাকার। আমাদের তাঁবুটা ছোট হলেও বেশ ছিমছাম। পাশাপাশি দুটো খাট, কাকাবাবু আর আমার। রাত্রির বেলা দুপাশের পর্দা ফেলে দিলে ঠিক ঘরের মতো হয়ে যায়। আর একটা ছোট ঘরের মতো আছে এক পাশে, সেটা জামা কাপড় ছাড়ার জায়গা। অনেকে তাঁবুতে রান্না করেও খায়। আমাদের খাবার আসে হোটেল থেকে। তাঁবুতে শুলেও খুব বেশি শীত করে না আমাদের। 3খানা করে কম্বল গায়ে দিই তো। ঘুমোবার সময়ও পায়ে গরম মোজা পরা থাকে। কোনো কোনো দিন খুব শীত পড়লে আমরা কয়েকটা হট ওয়াটার ব্যাগ বিছানায় নিয়ে রাখি। কত রাত পর্যন্ত শুয়ে শুয়ে নদীর স্রোতের শব্দ শুনতে পাই, আর কি একটা রাত জাগা পাখি ডাকে, চিয়াও চিয়াও। মাঝে মাঝে অনেক রাত্রিরে তাঁবুর মধ্যে মানুষজনের কথাবার্তা শুনে ঘুম ভেঙে যায়। আমার বালিশের পাশেই টর্চ থাকে। তাড়াতাড়ি টর্চ জ্বেলে দেখি কাশ্মীরের চোর ডাকাতের ভয় প্রায় নেই বললেই চলে। এখানকার মানুষ খুব অতিথিপরায়ণ। টর্চের আলোয় দেখতে পাই তাঁবুর মধ্যে আর কেউ নেই। কাকাবাবু ঘুমের মধ্যে কথা বলছেন। কাকাবাবুর এটা অনেক দিনের স্বভাব। কাকাবাবু ঘুমিয়ে ঘুমিয়ে কার সাথে যেন তর্ক করেন, তাই ওর দুরকম গলা হয়ে যায়। কথাগুলো আমি ঠিক বুঝতে পারি না, কিন্তু আমার এই সময় একটু ভয় ভয় করে। তখন উঠে গিয়ে কাকাবাবুর গায়ে একটু ঠেলা মারলেই উনি চুপ করে যান। আমার একটু দেরিতে ঘুম ভাঙে। পরীক্ষার আগে আমি অনেক রাত জেগে পড়তে পারি, কিন্তু ভোরে উঠতে খুব কষ্ট হয়। আর এখানে এই শীতের মধ্যে তো বিছানা ছেড়ে উঠতে ইচ্ছাই করে না। কাকাবাবু খুব ভোরে উঠতে পারেন। আমি জেগে উঠেই দেখি কাকাবাবু ততক্ষণে দাড়ি কামানো, স্নান করা সব শেষ। বিছানা থেকে নেমেই আমি তাঁবুর মধ্যে লাফালাফি দৌড়াদৌড়ি শুরু করি। তাতেই খানিকটা শীত কমে। আজ সকালবেলা মুখ হাত ধুয়ে চাটা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। তাঁবুতে থাকার একটা সুবিধে, এই দরজায় তালা লাগানো হয় না। তাঁবুতে তো দরজা থাকে না, দরজার বদলে শক্ত পর্দা, সেটা দড়ি দিয়ে বেঁধে রাখলেই হয়। আমাদের কোনো জিনিসপত্র কোনো দিন চুরি হয়নি। কাশ্মীরে নাকি চোর নেই, অবশ্য ডাকাত আছে, সেটা আমরা পরে টের পেয়েছিলাম। ছোট ব্রিজটা পেরিয়ে চলে এলুম নদীর এদিকে। এই সকালে রাস্তায় কত মানুষজনের ভিড়, কত রকম রং বেরঙের পোশাক। সে দেশে খুব বরফ থাকে, সে দেশের মানুষ খুব রঙিন জামা পরতে ভালোবাসে। ঝাঁক ঝাঁক সাহেব মেম এসেছে আজ। ঘোড়াওয়ালা ছেলেরা ঘোড়া ভাড়া দেওয়ার জন্য সবাই একসঙ্গে চেঁচামেচি করছে। আমরা কিন্তু এখন ঘোড়া ভাড়া নেব না, আমরা বাসে করে যাব সোনমার্গ। তারপর সেখান থেকে ঘোড়া ভাড়া নিয়ে পাহাড়ে উঠব। কাকাবাবুর ঘোড়ায় চড়তে খুব কষ্ট হয়, তাই আমরা ঘোড়ায় বেশি চড়ি না। প্রথম কদিন আমাদের একটা জিপ গাড়ি ছিল, এখানকার গভর্নমেন্ট থেকে দিয়েছিল। গভর্নমেন্টের লোকেরা কাকাবাবুকে খুব খাতির করেন, কিন্তু আমার কাকাবাবু ভারী অদ্ভুত। তিনি কখনো লোকের সাহায্য নিতে চান না। 2-3 দিন বাদেই তিনি জিপ গাড়িটা ফেরত দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন। আমাকে তখন বলেছিলেন, সব জায়গায় তো গাড়ি যায় না, সেসব জায়গায় গাড়ি যাবার রাস্তা নেই, সেখানে আমাদের বেশি কাজ। ঘোড়া পা নিয়েই তিনি কষ্ট করে চড়বেন ঘোড়ায়। এই যা বলে ফেললাম। আমার কাকাবাবুকে কিন্তু অন্য কেউ ঘোড়া বললে আমার ভীষণ রাগ হয়। আমি তো শুধু একবার মনে মনে বললাম। কাকাবাবু তো জন্ম থেকেই ঘোড়া নয়, মাত্র 2 বছর আগে কাকাবাবু যখন আফগানিস্তানে গিয়েছিলেন, তখন কাবুলের থেকে খানিকটা দূরে ওর গাড়ি উল্টে যায়। তখনই একটা পা একেবারে চিপসে ভেঙে গিয়েছিল। ভিউয়ার্স, আজকের মতো এইটুকু। আগামী পর্বে কাকাবাবু পাহাড়ে গিয়ে কী করেছিলেন সেই ঘটনাটা বলবো।
সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে পরবর্তী গল্পটি আপনাদের মিস না হয়ে যায়। ঠিক আছে ভিউয়ার, সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন।